দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। কোটা সংস্কারের দাবিতে কাল ফের বিক্ষোভ ও সমাবেশের ডাক, প্রভোস্টদের সাথে ঢাবি উপাচার্যের জরুরি বৈঠক। শিক্ষার্থীদের রাজাকার স্লোগান লজ্জার, মন্তব্য প্রধানমন্ত্রীর। শিক্ষা ও চেতনা নিয়ে প্রশ্ন। কোন দেশে আমরা আছি, এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল, কি তারা শিখলো, সেটাই আমার এখন প্রশ্ন। কোটা বিরোধীদের জবাব দেবে ছাত্রলীগ, উদ্ভূত পরিস্থিতিতে সহযোগী সংগঠনগুলোর সাথে কাদেরের বৈঠক। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমতিন। আজকেও আমাদের আলোচনা কোটা আন্দোলনকে কেন্দ্র করে চারজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। পরিচয় করে দিচ্ছি। আছেন জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, তিনি এডিটর ইন চিফ, ঢাকা জার্নাল। আছেন জনাব শাহ মঞ্জুরুল হক অ্যাডভোকেট, তিনি সম্পাদক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আছেন ডাক্তার জাহিদুর রহমান, তিনি যুগ্ম সম্পাদক, নাগরিক ঐক্য। এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন আক্তার হোসেন, তিনি সাবেক সমাজসেবা সম্পাদক, ডাকসু এবং কোটা আন্দোলনকারীদের একজন। আপনাদের সবাইকে স্বাগত এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব আক্তার হোসেন, আপনার কাছে আসতে চাই। গতকালকে পর্যন্ত আপনারা কমিশন গঠনের কথা বলছিলেন, অংশীজনদের নিয়ে আলোচনার কথা হচ্ছিল। আজকে পুরো পরিস্থিতি ভিন্ন রূপ নিয়েছে। ছাত্রলীগ হামলা করেছে বিভিন্ন জায়গায়, ক্ষেত্রবিশেষে আপনারাও পাল্টা জবাব দিয়েছেন। এই মুহূর্তে কি আলোচনার পথ খোলা আছে, নাকি আসলে সামনে সংঘাতই দেখছেন আপনারা? আমরা শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছি, প্রায় 1.5 মাসের মতো একটা সময় অতিবাহিত হয়েছে। এই পুরো সময়টাতে আমরা নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করতে দেখেছি শিক্ষার্থীদেরকে। শিক্ষার্থীরা তাদের যে দাবি দেওয়া আছে সেটা পরিষ্কার করেছে এবং সর্বশেষ তারা তাদের দাবিগুলোকে একটা দাবিতে পরিণত করেছে। এবং এই বিষয়টাকে যাতে সংসদে আইন পাশের মাধ্যমে সমস্যার একটা সমাধান করা হয়, এই কারণে রাষ্ট্রপতি বরাবর কিন্তু শিক্ষার্থীরা একটা স্মারকলিপি পর্যন্ত দিয়ে এসেছে। তো আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা ভেবেছিলাম যে সরকারের ব্যাপারে আন্তরিক থাকবে এবং শিক্ষার্থীদের যে দাবি আছে সে দাবির প্রতি শ্রদ্ধা রাখবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো গত কয়েকদিন ধরে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপরে হামলা হলো, কুমিল্লাতে হামলা হলো, আরো অনেক জায়গায় হামলা হলো, অসংখ্য শিক্ষার্থী আহত। তারপরেও আমরা শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ যে কর্মসূচি তার পক্ষেই আমরা আছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গতকাল মানে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের ভিতর দিয়ে আসলে তিনি বাইনারি টেনেছেন। যারা মুক্তিযোদ্ধা পরিবারের না, তাদের সবাইকে ঢালাও ভাবে রাজাকারের নাতি বলা হয়েছে এবং যারা এখানে শিক্ষার্থীরা যারা আছেন, মেধাবী শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতি বলে একটা তুচ্ছ তাচ্ছিল্য বা গালি দেওয়ার একটা ব্যাপার ঘটেছে। যে বিষয়টা আমরা যারা আন্দোলনকারী আছি তাদের একেবারে আন্দোলনের যে পুরো মেজাজটা আছে তার সঙ্গে সম্পূর্ণভাবে এটা অপমানজনক একটা পরিস্থিতি তৈরি করেছে। আমরা দেখেছি যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যারা শিক্ষার্থীরা আছেন তারা রাতের বেলাতেই এই যে বক্তব্য সেই বক্তব্যের প্রত্যাহার চেয়ে এবং তার নিন্দা জানিয়ে রাতেই তারা রাজু ভাস্কর্যের পদদেশে একত্রিত হয়েছে এবং রাতেই এই বিষয়টার একটা ফয়সালা তারা দাবি করেছে। এবং তারই প্রেক্ষিতে যেহেতু এখন পর্যন্ত আমরা বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছি কিন্তু বক্তব্য প্রত্যাহার করা হয়নি, এই কারণেই আজকে প্রোগ্রামটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে প্রোগ্রাম অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রামটা হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস প্রদক্ষিণ করতেছিল মিছিল নিয়ে, সে সময়টা ছাত্রলীগ এসে তাদের উপরে অতর্কিতভাবে হামলা করে এবং এই হামলা এত বর্বরচিত ছিল যে আমাদের যারা নারী শিক্ষার্থী আছেন তাদের অনেকেই রাস্তায় পড়ে গেছেন, কিন্তু তারপরেও তাদেরকে পিটানো হচ্ছে। তারপরে অনেকের এত বড় বড় ইটের টুকরো ঢিল মারা হচ্ছিল যে শিক্ষার্থীদের মাথায় পড়ে সে মাথাগুলো একেবারে কেটে ফেটে রক্তে রঞ্জিত হয়ে গেছে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট। এত বর্বরিচিত একটা হামলার ভিতর দিয়ে শিক্ষার্থীদেরকে আজকে যেতে হয়েছে। এবং এই যে হামলাটা হলো, এই হামলাটা যে হবে সেটা ছাত্রলীগের যে পূর্বাপর যে ক্যাম্পাসে তাদের যে অবস্থান এবং তাদের যে হুঙ্কার তারা দিচ্ছিল, শিক্ষার্থীদেরকে দেখে নেওয়া, শিক্ষার্থীদেরকে যারা আন্দোলন করছে তাদেরকে নানাবিধভাবে ট্যাগায়িত করা, এই বিষয়গুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু দেখলাম যে এই যে হামলাটা এবং সরকারের উচ্চ মহল থেকে পুলিশ বাহিনীর পক্ষ থেকে যেভাবে কঠোর পদক্ষেপ, এইভাবে কথাগুলো বলা হচ্ছিল। এবং ওবায়দুল কাদের সাহেব আজকে বলেছেন যে ছাত্রলীগ প্রস্তুত আছে, এই যে কথাগুলো বলা হচ্ছিল এর থেকে আমরা বুঝতে পারি যে এই যে হামলাটা হলো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,
সারা জি। দেশে যেভাবে হামলা হচ্ছে তারই একটা ফলশ্রুতিতে আজকে আমাদের উপরে এই হামলাটা হলো। জি, ধন্যবাদ। জনাব ইশতিয়াক রেজা, আপনার কাছে আসতে চাই। ঘটনার সূত্রপাত বোধহয় সাংবাদিক প্রভাস আমিনের প্রশ্ন থেকে, যে একজন রাজাকারের সন্তান এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান যদি পাশাপাশি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে কাকে বেছে নেওয়া হবে, এবং সেখান থেকে এই গোটা ঘটনার সূত্রপাত, এবং একদিকে মুক্তিযোদ্ধা, তাদের সন্তান, তাদের বংশধর, অন্যদিকে বাকিদেরকে একভাবে রাজাকার ধরে নেওয়ার যে একটা ধারণা তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে, সেটার জন্য আসলে কে দায়ী? দায়ী বাংলাদেশের কপাল। যা হয়েছে এটা অনভিপ্রেত, মর্মান্তিক এবং খুবই, আমি বলতে পারেন আমি বেদনা আহত এই ঘটনায়। যেভাবে সংঘর্ষ হয়েছে, নারীরা আজকে নিপীড়িত হয়েছে, ছাত্রদের রক্ত ঝরেছে এবং নিজেরা মারামারি করেছে, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। বড় কোনো ইস্যু নয় সেই অর্থে, কারণ এটা একটা চাকরির দাবি, সেখানে কোটা থাকবে না, এটা আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, কিন্তু সেটা যে জায়গায় গেল সেটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। দেখেন, সংবাদ সম্মেলনে আমি উপস্থিত ছিলাম, প্রধানমন্ত্রী একবারও বলেননি যারা কোটা আন্দোলন করছে তারা সবাই রাজাকারের নাতিপুতির বাচ্চা, কোথাও বলে নেই। আপনি পুরা সংবাদ সম্মেলনে দেখতে পারেন। কিন্তু প্রশ্নের উত্তরটাই প্রবলেম হয়ে গেছে। প্রশ্নটাই ছিল লিডিং কোশ্চেন, যেটাকে বলে যে একটা পোস্টে যদি দুজন থাকে, একজন রাজাকারের আত্মীয়, একজন মুক্তিযোদ্ধার আত্মীয়, আপনি কাকে নেবেন? স্বাভাবিক কারণে এটা আপনিও হয়তো উত্তর দেবেন, আমি মুক্তিযোদ্ধার নাতিপুতিকে নেব বা মুক্তিযোদ্ধার সন্তানকে নেব। সেটা পড়তে গিয়ে প্রধানমন্ত্রী যে ভাষায় বলেছেন সেটা হলো যে আমি কি রাজাকারের বাচ্চাকে নেব, এই জায়গাটা থেকেই শুরু হয়েছে। সুতরাং প্রধানমন্ত্রী ঢালাওভাবে সবাইকে রাজাকার বলেছেন, এই বক্তব্যটা প্রচার করা হয়েছে যেভাবে, সেটা কন্টেক্সচুয়াল হয়নি। আবার সেটার প্রতিবাদে গিয়ে যেভাবে আমি কে তুমি কে রাজাকার, তারা যদি বরং কৌশলী হতেন, তারা বরং বলতে পারতেন আমি কে তুমি কে বাঙালি বাঙালি, মুক্তিযুদ্ধের স্লোগানটাই দিতেন। আমার কাছে তাই মনে হয়েছে। ওই জায়গাটায় একটা কনটেক্সট তৈরি করেছে। এই কনটেক্সট তৈরি করাটা সংঘর্ষের। আবার কনটেক্সট তৈরি করলেই ছাত্রলীগ গিয়ে হামলা করতে হবে, ছাত্রলীগকে লেলিয়ে দিতে হবে, তাদের হাতে রামদা, লাঠিসোঁটা, ইট পাটকেল তুলে দিতে হবে। এক অদ্ভুত অবস্থা আমাদের কাছে মনে হয়েছে। সামগ্রিকভাবে 5ই জুনের থেকে যে আন্দোলনটা হয়েছে, তখন থেকে আমার কাছে মনে হচ্ছে একটা জেদাজেদি কাজ করছে কোটা নিয়ে। 2018-র যে পরিপত্রটা, সেটা যেভাবে সেই সময় বাতিল করা হয়েছিল, আবার এইভাবে যেভাবে আদালতের মাধ্যমে এটাকে ফিরিয়ে আনা হয়েছে, দুটোই আমার কাছে মনে হয় গ্রহণযোগ্য ছিল না। কোনো আবেগের বশবর্তী হয়তো আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে বাতিল করে দিতে পারেন না, এবং একইভাবে সেটাকে ব্ল্যাঙ্কেট ওয়েতে ফিরিয়ে আনা এবং কোনো ধরনের একটা পরিস্থিতি তৈরি করা, যেই পরিস্থিতিটা ছাত্রছাত্রীদেরকে উত্তেজিত করেছে, সেরকম একটা জায়গায় নিয়ে যাওয়া। কোটা আন্দোলনের যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, 2018-র পরিপত্রটা পুরোটা বাতিল চেয়েছেন না। যেভাবে বাতিল চেয়েছে আপনারা সেটা চেয়েছেন, পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে আপনারা বলেছেন আপনারা সংস্কার চান। সুতরাং আপনাদের দাবির ভিতরে আমার কাছে মনে হয় এক ধরনের সংশয় ছিল, কিংবা কোথাও না কোথাও একবার বলেছেন 5% চাই, 5% কিসে, কিন্তু আপনাদের প্লেকার্ডে লেখা ছিল। তাদের সর্বশেষ যে অবস্থান, যে একটা কমিশন করে অংশীদার নিয়ে কথা বলে একটা সিদ্ধান্তে আসা, এটা ভালো এবং এটাই হওয়া উচিত ছিল। আমরাও এটা বলছিলাম যে কোটার একটা যৌক্তিক সমাধান, সেটা মেনে নিতে সরকারের অসুবিধাটা কোথায়? আমি তো তাই বলি, জেদাজেদি করার তো কোনো জায়গা নেই। জেদাজেদির বশবর্তী হয়ে এবং নানা ধরনের কর্মকাণ্ড আজকে যে জায়গায় এসছে, এতে জাতির কি উপকার হলো, রাষ্ট্রের কি উপকার হলো, সমাজের কি উপকার হলো, ছাত্রছাত্রীদের কি হলো, বিশ্ববিদ্যালয়ের কি উপকার হলো? একটা ভয়ঙ্কর জায়গা। এবং কৌশলগতভাবে আমি তো মনে করি সরকারি দলের জন্য এটা খুব ভালো কাজ হয় নাই, যে এরকম একটা বল প্রয়োগের রাস্তায় চলে যাওয়াটা। আমি জানি না যে এখনও কোনো সুযোগ আছে কি না, কিন্তু সুযোগটা নিতে হবে, আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যেসব ঘটনা ঘটেছে, যে কোনো সংবেদনশীল মানুষ এটাকে নিন্দা করবে, এটাই স্বাভাবিক। জি, জনাব শাহ মঞ্জুর, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। এই যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় যখন আসলো এবং সেখানে বলা হলো যে আসলে সরকার নির্ধারণ করতে পারবেন কি পরিমাণে এখানে কোটা থাকবে কি থাকবে না, এখন যদিও আপিল বিভাগে এখানে লিফট আপিল করা হয়েছে, স্থিতাবস্থার আদেশ দেওয়া হয়েছে, সরকারের তরফ থেকে কি এখানে আপিল বিভাগের অনুমতি নিয়েই আসলে সবাইকে নিয়ে একটা আলোচনার সুযোগ নেই? দেখুন, ঘটনাগুলি কিন্তু খুব দ্রুত ঘটে গিয়েছে। এখন সরকারের পক্ষে ডেফিনেটলি সুযোগ আছে বিষয়টা ত্বরান্বিত করার, সুযোগ নেয় আমি সেটা বলবো না, আপনি যেহেতু এই প্রশ্নটা করেছেন। কিন্তু আপনাকে বিবেচনায় নিতে হবে যে এত হারি কিসের। কেন যে 18 সালে যখন পরিপত্র বাতিল হলো, মুক্তিযোদ্ধার সন্তানরা সেটাকে চ্যালেঞ্জ করলো। চ্যালেঞ্জ করার পর, চ্যালেঞ্জ কিন্তু আজকে করেনি, অনেক আগে করেছে।
সেই চ্যালেঞ্জের পর যখন 1-1.5 সপ্তাহ আগে রায় হলো হাইকোর্ট ডিভিশনের, সেই রায় হওয়ার পর তারা আন্দোলনে নামলো। তারা কিন্তু রায়ের কপিও দেখতে চায় নাই। বিষয়টা এরকম না যে সব চলে গেল, রায়ের কপি দেখতে চায় নাই। হাইকোর্ট ডিভিশনের রায় যখন বের হলো তখন কিন্তু তারা প্রথম যে প্রতিক্রিয়া আমি যতদূর জেনেছি যে সরকারের হাতে ছেড়ে দেওয়াতে তারা অনেকটাই খুশি, যে না, যেহেতু বিষয়টা সর্বশেষ সরকারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, কোটা পদ্ধতি থাকবে, সুতরাং সংস্কারে আসা যাবে, এটা তাদের একটা স্ট্যান্ড। তার আগের স্ট্যান্ডটা বলি, সেটা হলো, এটা হলো গত বৃহস্পতিবারের ঘটনা। গত বুধবার দিন যখন অ্যাপিলেট ডিভিশন স্ট্যাটাস কো দিল এবং বলল যে জাজমেন্ট অফ দি হাইকোর্ট ডিভিশন শ্যাল রিমেইন ইন অপারেটিভ 7 আগস্ট পর্যন্ত, তাহলে কি দাঁড়ালো যে 18 সালের যে পরিপত্র প্রজ্ঞাপন যেটা দেওয়া হয়েছিল কোটা পদ্ধতি বাতিল করে, সেটাই রিভাইভ থাকলো 7 আগস্ট পর্যন্ত। এবং অ্যাপিলেট ডিভিশনে একটা পূর্ণাঙ্গ শুনানিতে তাদের পক্ষেও আইনজীবী ছিলেন, মুক্তিযোদ্ধাদের পক্ষে আইনজীবী ছিলেন, মাননীয় অ্যাটর্নি জেনারেল ছিলেন, আমি নিজে ছিলাম। মাননীয় প্রধান বিচারপতি 3টি আহ্বান করেছেন। একটা হচ্ছে স্ট্যাটাস কো থাকবে এবং উনি কোমলমতি ছাত্রদেরকে তাদের ক্লাসরুমে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সেই সাথে যে তাদের বক্তব্য পেশ করার জন্য তারা আইনজীবীর মাধ্যমে যেদিন শুনানি হবে সেদিন আদালতে উপস্থিত হতে পারবেন। এই আদেশ যখন হলো, সেই আদেশটি তাদেরকে আমার মনে হয় যে খুব দ্রুতই পৌঁছানো হলো, যে তারা হয়তো আন্দোলন থেকে সরে যাবে। আমার কাছে যেটা খবর আসলো যে তারা 1-1.5 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানাবে। সিদ্ধান্ত জানানোর কথা বলে তারা আবার নতুন করে রাত্রে আন্দোলনের কর্মসূচি দিল। তখন তাদের যে আগের দাবিটা, রেজা ভাই যেটা ইঙ্গিত দিলেন, যে প্রথম কিন্তু তাদের দাবি ছিল 18 সালের পরিপত্র বহাল, তার থেকে তারা কোনো কোটা না। পরবর্তীতে হাইকোর্টের যখন রায় হয়ে গেল তখন তারা বলল হাইকোর্টের রায় স্থগিত চাই। হাইকোর্টের রায় যখন স্থগিত হলো তখন তারা শিফট করে বলল আমরা কমিশন চাই। কমিশনের ব্যাপারে যখন খুব জোরালো বক্তব্য আসলো যে আদালতে বিচারাধীন থাকা অবস্থায় কমিশন ফর্ম করার কোনো সুযোগ সরকারের পক্ষে নেই, তখন তাদের দাবি শিফট হয়ে এখন গেল পার্লামেন্টে আইন করতে হবে। তো আপনি আইনের ছাত্র, বিজ্ঞ আইনজীবী আপনি, সো আপিল বিভাগে একটা বিষয় বিচারাধীন, সেই অবস্থায় পার্লামেন্ট জরুরি অধিবেশন ডেকে 24 ঘন্টার মধ্যে এটার আইন করার কোনো যৌক্তিকতা নাই, নাম্বার 1। নাম্বার 2, যে বিষয়টি তাদের সামনে, এটা কি কোনো আইনের বিষয়? এই বিষয়টি হলো একটি ছোট প্রজ্ঞাপনের বিষয়। 1972 সালের সেপ্টেম্বর থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত বেশ কয়েকটা প্রজ্ঞাপন হয়েছে এই মুক্তিযোদ্ধার কোটাকে কেন্দ্র করে। জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন তখন এসেও কিন্তু সংখ্যা বাড়ানো কমানোর দিক থেকে, মুক্তিযোদ্ধার কোটা বাদ দেওয়ার দিক থেকে এগুলি করলেন। তো যতগুলি করা হয়েছে সব কিন্তু এসআরও করে করা হয়েছে, এসআরও না কি বলে, প্রজ্ঞাপন করে করা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন প্রজ্ঞাপন করে। এখন আইনের ছাত্র আমরা যে এটাও জানি যে একটা প্রজ্ঞাপনও কিন্তু এক প্রকারের আইন। এখন তারা যেটা চাচ্ছে যে না, পার্লামেন্টে আইন করে, এই দাবিটা শুধু অযৌক্তিক না, এই দাবিটা হাস্যকরও বটে। তাদেরকে কোন আইনজীবী বুদ্ধি দেয় অথবা কারা বুদ্ধি দিচ্ছে আমি জানি না, কারণ আপনার দাবির একটা যৌক্তিকতা থাকতে হবে, সামঞ্জস্যতা থাকতে হবে, বাস্তবতা থাকতে হবে। যে বিষয়টা ইতিপূর্বে কখনোই পার্লামেন্টের আইন করা হয় নাই, যে বিষয় নিয়ে আইন করার মতো বিষয়বস্তু এটা না, কিন্তু তাদেরকে বুদ্ধি দেওয়া হচ্ছে তোমরা এই দাবিটা করো, অথবা তারা নিজেরা বুদ্ধি করে বলছে যে পার্লামেন্টে আইন করতে হবে, যেটা অ্যাবসার্ড। জি, পার্লামেন্টের উপর যদি আপনার আস্থা থাকে যে পার্লামেন্টে আইন করলে বলে এটাকে এদিক করা যাবে না, হোয়াই নট সুপ্রিম কোর্ট? অ্যাপেলেট ডিভিশনের ব্যাপারে 2-1 জন বলেছে আমাদের আস্থা নাই। আমি রাজনৈতিক দলের নেতার কাছ থেকে এটা শুনতে প্রস্তুত, আদালতের প্রতি আস্থা নাই। কিন্তু একজন শিক্ষার্থী যে কোটার আন্দোলন করছে, আদালতে তার একটা মাত্র রায় হয়েছে, তার পক্ষে হোক বিপক্ষে হোক, সে এমন কি পাইলো আদালত থেকে যে আদালতের প্রতি তার আস্থা নাই? জি, একজন শিক্ষার্থী বা আন্দোলন, আদালতের রায় তো তাদের পক্ষেই গেছে, এবং বলাও হচ্ছে, তারা এটাও বলছে আদালতের রায় পক্ষে গেছে। আপনি নিজে আইনজীবী হিসেবে এটা জানেন যে অ্যাপিলেট ডিভিশনে যখন একটি মামলা বিচারাধীন এবং মাননীয় প্রধান বিচারপতি অত্যন্ত লিবারেল ওয়েতে তাদেরকে আহ্বান জানিয়েছেন তাদের বক্তব্য শোনার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আদালত থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত তাদেরকে মেনে নিতে। তারা যদি খুব মেধাবী স্টুডেন্ট হয়, খুব বুদ্ধিমান হয়, তাহলে যদি তারা প্ররোচিত না হয় কারো কর্তৃক, তাহলে তাদের উচিত আদালতের রায়ের জন্য অন্তত অপেক্ষা করা, মেনে নেওয়ার কথা আমি আরেকটা লাইন বলে শেষ করে দিচ্ছি। পরবর্তীতে
গতকালকে যে ঘটনা ঘটলো, যে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রশ্নের উত্তরে যখন বললেন যে মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দিব না রাজাকারকে চাকরি দিব, এটা কিন্তু ঢালাওভাবে উনি আন্দোলনকারীদেরকে বলেন একটা ইকুয়েশনে। জনাব ইশতিয়াক রেজা আমার মনে হয় বলেছেন, আবারও ফিরবো আপনার কাছে, তার আগে ডক্টর জাহেদ আপনার কাছে আসতে চাই। এই যে প্রশ্নটা সামনে আসছে যে শিক্ষার্থীরা প্রতিনিয়ত তাদের দাবি পরিবর্তন করার কারণে আসলে সরকারের পক্ষে এটার সমাধান দেওয়া সম্ভব নয় এবং তাদের উচিত আদালতের রায়ের জন্য অপেক্ষা করা, আপনার কি মনে হয়? ধন্যবাদ। শিক্ষার্থীরা কি চেঞ্জ করছে সেদিকে না যাই আমি সরকারের আচরণ রাদার দেখি। ধরুন আমি যদি এই মুভমেন্টে থাকতাম, আমি সরকারের আচরণের উপরে কি রিলাই করতাম? সরকার এখানে একটা ফ্যাক্টর। কেন ফ্যাক্টর আমি বলছি, মানে আমরা এমন একটা দেশে বাস করি এবং বলছি বিচার বিভাগ, আদালত, আমাদের আইন বিভাগ, আমাদের এক্সিকিউটিভ, মানে আমাদের কি অসাধারণ এক সেপারেশন অফ পাওয়ার আছে, বাংলাদেশ একটা অসাধারণ আদর্শ রাষ্ট্র, অথচ আমাদের এই যে ওয়ার্ল্ড জাস্টিস রিপোর্ট আছে আমরা তলানিতে, এটাতেও আমরা সব কিছুতে তলানিতে, এটাতেও তলানিতে। সো সারা পৃথিবী জানে। এবং বাংলাদেশের বিচার বিভাগ সম্পর্কে আমি আমেরিকা ইউরোপের কথা বলছি না, জাতিসংঘের স্টেটমেন্ট যে কয়েকটা এসছে বিরোধী দলের উপরে দমন, আমরা ডক্টর ইউনুস বা অধিকারের যে দুজন আছে তাদের বিরুদ্ধে, সো আমাদের এটা সম্পর্কে জানা আছে। কিন্তু তার চাইতে আমার একটা জরুরি প্রশ্ন আছে আইনগত, এখানে দুজন খুবই প্রতিষ্ঠিত আইনজীবী আছেন আপনারা। মানে আমার কাছে মনে হয় সরকার এই আদালতে এক ধরনের নাটক করছে, সরকার করছে। কেন বলি, হাইকোর্ট যে রায় দিল সরকারের পরিপত্রটা বাতিল করা হলো, তাই তো? আপনি এরপর আপিলে গেলেন, তার মানেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল ওখানে ফাইট করবেন, তার মানে আপনার এই যে পরিপত্র বাতিল করেছে সবকটা বাতিল করে দিয়ে এটা আপনি পছন্দ করছেন না, আপনি চাইছেন এই আদেশটা পুরো বাতিল হোক, কোটা যেমন আপনার পরিপত্রটা ছিল, কি পরিপত্র ছিল, এটা পুরো বাতিল থাকবে। সো আপনি আপিল বিভাগে ফাইট করতে যাচ্ছেন ওইটা নিয়ে, আপনি আমাদেরকে কিন্তু সেই পারসেপশন দিচ্ছেন। সরকার কি তাই করছে? মানে নাটক কেন বলছে? আপনি আমাকে বোঝাচ্ছেন আমি তো আপিল বিভাগে যাচ্ছি, তুমি আমার উপরে রিলাই করো, এবং আমি আমার পরিপত্রটা আগেরটা রাখার জন্য ফাইট করতে যাচ্ছি, তাই তো? গতকাল প্রধানমন্ত্রী বা এর আগে বিভিন্ন মন্ত্রী কি বলেছেন আমাদেরকে? প্রধানমন্ত্রী যে ক্ষুব্ধ হলেন শেষ পর্যন্ত কোটার পক্ষে, প্রধানমন্ত্রীও নিজে কিছু স্ট্যাটিস্টিক্স এবং ডেটা দিয়ে কোটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছেন। তো তাহলে সরকার যে বলছে আমি আপিল করছি, ইজ ইট এ ড্রামা? আমি প্রশ্ন করছি, কারণ আপনি বলছেন আপনি কোটা আনবেন, কোটা না থাকলে এই সমস্যা হয়, তথ্য প্রতিমন্ত্রী দীর্ঘ একটা সংবাদ সম্মেলন করে বুঝিয়েছেন, কোটার প্রয়োজনে আলোচনা পরে। তো আমি তো দেখছি সরকারের মধ্যে এখানে সমস্যা আছে, তো আমি কিভাবে রিলাই করবো? এটা শুধু এর ব্যাপারে না, কোর্টের ব্যাপারে না। নাম্বার 2, হাইকোর্টের যে রায়টা হয়েছে, আমি মানে আপনারা আইনজীবী, কিন্তু আমরা যতটুকু বুঝি আর কি, কনস্টিটিউশন পড়ে টড়ে 28, 29 অনুচ্ছেদ এগুলো পড়ে, বিশেষ করে 29 অনুচ্ছেদ, কোটা রাখতে বলা হচ্ছে হাইকোর্টের রায়ে সরকারকে। এই রায়টা যদি পাবলিশড হয়ে গেছে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। আর্টিকেল 29 আমরা যদি সম্ভব হয়, সুযোগ হয়, আমি পড়ে শোনাবো। কোথাও এটা কোর্টের জুরিসডিকশন না সরকারকে বলা যে কোটা থাকতে হবে, এই কোটা থাকতে হবে। নো ওয়ে। একটা এক্সক্লুসিভলি সরকারের একটা ক্ষমতা এটা। সরকার যদি অনগ্রসর অংশের জন্য বিশেষ ব্যবস্থা করতে চায়, তাকে সংবিধান নিবৃত্ত করিবে না, বাধা দেবে না। তার মানে কোটা আপনি করতে পারেন, এবং জরুরি কথা হচ্ছে সেটা অনগ্রসর অংশের জন্য হতে হবে। সো উচ্চ আদালতের জুরিসডিকশন শুধু এইটুকু, সরকার যদি কোটা দেয় সেটা জেনুইনলি অনগ্রসর অংশকে দিয়েছে কিনা। সরকার যদি একটা কোটাও না রাখে সেটা সংবিধান বিরোধী না। আবার সরকার যদি 14 রকমের কোটা রাখে, না 15 রকমের রাখবে, সেটা কত পার্সেন্ট রাখবে, সেটা 80% না 50% না 40% না 20%, সেটা কত বছর রাখবে, এটা এক্সক্লুসিভলি সরকারের সক্ষমতার জায়গা আছে। সুতরাং এই রায় যখন এসছে, এবং সেই ক্ষেত্রে আমাদের মনে থাকার কথা, মানে আমি রায়টা যতদূর পড়েছি আর কি, যে সব কোটা রাখতে হবে, সরকার এদিক সেদিক করতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধা কোটা আবার 30% রাখতে হবে, সেটা কিন্তু রায়ের মধ্যে আছে, হাইকোর্টের যে রায়। ফলে আপনি যখন এরকম একটা রায় সামনে আনছেন, দিচ্ছেন, আবার সরকার একটা আপিলের ড্রামা করছে, কারণ আমরা সরকারের মধ্যে কিন্তু একেবারে ভিন্ন অবস্থা দেখছি, তার আচরণে ভিন্ন অবস্থা দেখছি। সো এটা হচ্ছে ছাত্রদেরকে কনফিউজ করবেই। আরেকটা কথা একটু বলা ভালো, যে এই কথাটা আমি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন ক্লিয়ারলি মন দিয়ে শুনেছি। দুজনের মধ্যে কাকে নেব না, প্রধানমন্ত্রী আরেকটা জায়গায় এরকম একটা মন্তব্য করেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা মেধাবী না, রাজাকারের সন্তানরাই শুধু মেধাবী। মানে এই যে মেধাবী আলাপটা তো আসলে কোটার মুভমেন্ট যারা করছে তারা বলছে,
উনি কিন্তু এরকম একটা মন্তব্য করেছেন। আমি মানে বারবার শুনেছি, কারণ এটা নিয়ে যেহেতু কনফিউশন হয়েছে, একটা ঢালাও মন্তব্য ছিল যেটা কনফিউশন তৈরি করে। প্রয়োজনে জনাব আখতার হোসেনের কাছ থেকে আরো খানিকটা শুনবো। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা জনাব আখতার হোসেন আপনার কাছে ফিরে আসতে চাই। নিশ্চয়ই আপনি শুনছিলেন যে প্রশ্নগুলো এসেছে। এক হচ্ছে সংসদে আইন করার দাবি যেহেতু এখন আপনারা করছেন এবং বিষয়টা বিচারাধীন, এটা আদৌ যৌক্তিক দাবি কিনা সে প্রশ্ন তুলেছেন জনাব শাহ মঞ্জুর। এর পাশাপাশি সব মিলিয়ে আদালতের কোর্টে যেভাবে বল দেয়া হচ্ছে তাতে করে আসলে আপনাদের অবস্থানটা কি দাঁড়াচ্ছে, আদালতের জন্য আপনারা কেন অপেক্ষা করছেন না, সে প্রশ্নগুলো ঘুরে ফিরে এসছে। যদি বলতেন আপনাদের অবস্থান। একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার। এখানে বিজ্ঞ বক্তারা তারা বলেছেন যে আন্দোলনকারী শিক্ষার্থীরা যারা আছেন তাদের দাবি ক্ষণে ক্ষণে পাল্টে গেছে। এই বক্তব্যটা পুরোপুরি সঠিক নয়। কারণ আন্দোলনকারী শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে সে আন্দোলনের যদি আমরা একেবারে ইসেন্সটা দেখি, মূল বক্তব্য দেখি, তাহলে কোটা সৃষ্ট যে বৈষম্য সেটার দূরীকরণ করে সুযোগের সমতা নিশ্চিত করা। এখন এই সুযোগের সমতা কিভাবে নিশ্চিত হতে পারে, কিভাবে কোটা বৈষম্য দূরীভূত হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আন্দোলনের যে সময়কাল, সেই সময়কালে সরকারের পক্ষ থেকে যে বক্তব্য বা বিভিন্ন জায়গা থেকে যে বক্তব্যগুলো এসেছে তার ভিতর দিয়ে শিক্ষার্থীরা তাদের যে প্রসিডিউরটা আছে সেটাকে তারা জাস্ট আপডেটেড করেছে। কিন্তু শিক্ষার্থীদের যে মূল দাবি কোটা সৃষ্ট বৈষম্য দূর করে সুযোগের সমতা নিশ্চিত করা, এখান থেকে কিন্তু তারা সরে আসেন নাই। তারা তাদের এই যে দাবিটা আছে সেই দাবিটাকে নানা বক্তব্যের মধ্য দিয়ে তারা চেয়েছে। এখন ব্যাপার হলো যে আমরা শিক্ষার্থীরা যারা আছে আমরা শুরু থেকে কিন্তু এটা বলে আসছি যে এই যে কোটা ব্যবস্থাপনাটা আছে সেটা সংবিধানে 28 এবং 29 অনুচ্ছেদের সরকারকে এখানে এক্সক্লুসিভ একটা পাওয়ার দেওয়া হচ্ছে যে সরকার যদি চায় তাহলে কোটা রাখতে পারে, সরকার যদি না চায় তাহলে কোটা থাকবে না। কিন্তু এই কোটা কাদের জন্য থাকবে? সমাজের অনগ্রসর যে গোষ্ঠী আছে তাদের জন্য পর্যাপ্ত প্রতিনিধিত্বের জন্য কোটা থাকতে পারে। এখন বিদ্যমান যত কোটা ছিল 18-র যে আন্দোলন, সেই আন্দোলনের আগেই এইগুলো নিয়ে আমরা বিস্তর কথা বলেছি। 18-র আন্দোলনেও আমি ছিলাম। সেই আন্দোলনের দাবি কিন্তু আমাদের ছিল যে কোটার সংস্কার করতে হবে এবং বড়জোর 10% কোটা থাকতে পারে, সেটা আমরা তখনই করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা শিক্ষার্থীরা যে দাবি করলাম সে দাবিতে না, বরং প্রধানমন্ত্রী বললেন সেদিন যে আন্দোলনকারীদের উপরে বিরক্ত হয়ে তিনি সেই দাবিটা মেনে নিয়েছিলেন, কোটাকে বাতিল করে দিয়েছিলেন। এখন আমরা যারা শিক্ষার্থীরা আছি আমরা তখন সংস্কার চেয়েছি এবং আমরা এটা ন্যায্যতার ভিত্তিতে চেয়েছি। আমরা বলেছি যে যারা অনগ্রসর গোষ্ঠী আছে, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা আছেন বা যারা প্রতিবন্ধী আছেন তাদের জন্য একটু কোটা থাকুক, তাদেরকে সমাজের মূলধারায় নিয়ে আসার জন্য। কিন্তু এই যে সামগ্রিকভাবে কোটাটা বাতিল করা হলো এবং তখন আমাদের পুরো যে দাবিটা ছিল সে দাবিটা ছিল প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কোটা যে বৈষম্য আছে সেটা দূর করা। কিন্তু 18-র পরিপত্রে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীকে শুধু ইনক্লুড করা হলো, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যেগুলোতে সব থেকে বেশি চাকরি থাকে সেই বিষয়গুলোকে কিন্তু ইনক্লুড করা হলো না। অর্থাৎ 18-এর যে পরিপত্র ছিল সেই পরিপত্রে 18-র যারা আমরা আন্দোলনকারী ছিলাম তাদের যে বক্তব্যের প্রতিফলন ছিল সেটা কিন্তু কোনোভাবেই নয়। আমরা সেই 18-র পরিপত্রটাকে পেতেই আমাদের অনেক কাঠখড় পোহাতে হয়েছে। আমাদের ভাইরা জেলে গেছেন, ডিমান্ডে গেছেন, দীর্ঘদিন রাজপথে থেকে সংসদে ঘোষণা আসার পরেও আরো আন্দোলন করে আমাদেরকে এটা আদায় করে নিতে হয়েছিল। এর পরবর্তী কথা হলো যে এই যে এখন এসে হাইকোর্টের দিকে পুরোটাকে ঠেলে দেওয়ার যে একটা আলাপ ছিল সরকারের পক্ষ থেকে, আমরা বরং দেখলাম হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় আসার পরে যে না, সরকার যদি চায় তাহলে এটা করতে পারে। সরকারের হাতেই আছে যে সরকার কোটা কমাতে পারে, বাড়াতে পারে, রাখতে পারে বা না রাখতে পারে। এবং আরো একটা যদি আমরা প্রেসিডেন্ট নিয়ে আসি, 2018 সালের 31শে জানুয়ারি হাইকোর্টে যারা এই বৈষম্যের শিকার হচ্ছেন এসব সংক্ষিপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে রিট করা হয়েছিল কোটা সংস্কার চেয়ে, তখনই কিন্তু হাইকোর্ট বলেছিল যে এটা সরকারের নীতির বিষয় এবং এই ব্যাপারে কোর্টের কিছু করার নেই। এবং সেই রিটটা কিন্তু সেখানে আর থাকেনি, সেটা কিন্তু খারিজ হয়ে গিয়েছিল সে সময়টা। আর আমাদের যে বক্তব্য সেটা হলো যে আমরা শিক্ষার্থীরা আমরা চাই আমাদের যে দাবি আছে সে দাবিটা বাস্তবায়ন করা হোক। কিন্তু আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট রূপরেখা, স্পষ্ট কোনো বক্তব্য নেই। এক তো সরকার বলছে যে তারা কোটা যে মুক্তিযোদ্ধা কোটার কথা তারা বলতেছেন যে রাজাকারের সন্তানরা চাকরি পাবে, মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি না পেয়ে এইভাবে শিক্ষার্থীদেরকে রাজাকারে পরিণত করা হলো। এবং অনেক
মন্ত্রী আমাদের আছেন, তারা বলছেন যে স্বাধীনতা বিরোধীরা আন্দোলনে আছে, অর্থাৎ শিক্ষার্থীদের যে আন্দোলন, একটা যে গণতান্ত্রিক রাষ্ট্রে সেই আন্দোলনের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকা দরকার। রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের পক্ষ থেকে আমরা এটি একটা বারের জন্য দেখি নাই। এবং এই যে পুরো বিষয়টা ঘটতেছে, এখন পর্যন্ত সরকার পক্ষের আসলে বক্তব্য কি সেটা কিন্তু শিক্ষার্থীরা জানে না, কিন্তু শিক্ষার্থীরা তাদের যে বক্তব্য সেটা তারা জানে। এখন প্রশ্ন হতে পারে আমার পক্ষ থেকে যে 18 যে পরিপত্র আছে, সে 18 পরিপত্র এতটুকু জিনিস সাবজুডিস হতে পারে, কিন্তু কোটা ব্যবস্থাপনা কি সাবজুডিস? আরো তো অনেক জায়গায় কোটা আছে, এটা পুরোটাই কি সাবজুডিস? বিষয়টা মোটেও না। এই জায়গায় সরকারের অবশ্যই কিছু একটা করার আছে, এবং সে ব্যাপারটা হলো সরকার যদি আমাদের এখানে আইনজীবী আছেন, আইনজীবী মহোদয় বলেছেন যে সরকারের কাছে আইন করার যে দাবিটা জানানো হয়েছে সেটা নাকি হাস্যকর, কারণ এর আগে এটা কখনোই হয় নাই। এর আগে কখনো আইন করা হয় নাই, এর মানে এখন আইন করা হবে না, এটা তো যুক্তি হতে পারে না। এর আগে আইন করা হয় নাই দেখে এখন আইনের দাবি করাটা হাস্যকর, এটা তো হতে পারে না। এমন অসংখ্য আইন আছে যেটা এর আগে কখনো করা হয় নাই। ডিজিটাল সিকিউরিটি আইন করা হলো, এই জিনিসটা আগে ছিল না, কেন করা হয়েছে? সময়ের প্রেক্ষাপট, সময়ের ডিমান্ড ছিল। যারা সরকারে থাকেন, যারা জনগণের প্রতিনিধি আছেন, তাদের কর্তব্য হচ্ছে সমাজের যে চাহিদা, জনগণের যে চাহিদা, আমরা যারা শিক্ষার্থী আছি আমাদের যে বক্তব্য, সেটা ন্যায্যতা আছে, সেই ন্যায্যতাকে স্বীকৃতি দেওয়া, সেটাকে আইনে বাস্তবায়ন করা, এটা তাদের একেবারে বেসিক কর্তব্য। সেখান থেকে তাদেরকে ডাইভার্ট হয়ে যাওয়ার, তাদের দায় আড়ানোর কোনো সুযোগ নেই। এই দায়টা সরকারের আছে, এবং এই দায়টা সরকার পালন করছে না বিধায়ী আন্দোলন প্রলম্বিত হচ্ছে, এবং শিক্ষার্থীদের উপরে আজ ছাত্রলীগ হামলা করার সুযোগ পেয়েছে। ধন্যবাদ। জনাব শাহ মঞ্জুরুল হক, আপনার কাছে ফিরে আসি। গতকালকে প্রধানমন্ত্রী বলছিলেন যে আন্দোলন যদি শান্তিপূর্ণ থাকে, সে আন্দোলন করতে কোনো বাধা নেই, সহিংসতা হলে তখন সরকার পদক্ষেপ নেবে। কিন্তু আজকে জনাব ওবায়দুল কাদের বললেন যে আন্দোলনকারীদের মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, এবং তার ফলাফল আমরা ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সির ভেতর পর্যন্ত দেখতে পেলাম। এই যে সমাধানের রাস্তাটা আওয়ামী লীগ নিল, সেটাকে যৌক্তিক বিচারে আপনার কেমন মনে হয়েছে? এখানে দেখুন, গতকালকে যে ঘটনাটি ঘটে গেল, আমি তখন একটা টক শোতে ছিলাম, তখন যে প্রশ্ন করা হচ্ছিল, আন্দোলনটাও দেখানো হচ্ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর সেই সংবাদ সম্মেলনের বক্তব্যের পরে স্টুডেন্টরা আন্দোলনকারীরা বলতে থাকলো যে তারা খুব অফেন্ডেড হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে, এবং তারা স্লোগান দিল যে তুমি কে আমি কে রাজাকার। জবাই বলতেছিলেন যে এটা তুমি কে আমি কে রাজাকার না বলে বাঙালি বললে হয়তো আরো ভালো হতো, কারণ তারা কিন্তু আগে থেকে বলে আসছে। এই জায়গাটাতে আমার একটু বক্তব্য আছে, যদি শোনা যায় তাহলে ভালো হবে। আমি শেষ করি, তারপর বলে। আমরা আমাদের যারা শিক্ষার্থীরা আপনার কাছে আসবো, জনাব আখতার হোসেন, আপনার কাছে আসবো। একটু ক্লিয়ার করি, জাস্ট একটা মিনিট, কারণ এটা বারবার এই প্রসঙ্গটা আসছে এবং আমাদেরকে মিসইন্টারপ্রেট করা হচ্ছে। আমরা বলছি যে তুমি কে আমি কে রাজাকার, যে স্লোগানটা এখানে এসেছে, এটা কিন্তু স্লোগানের পূর্ণাঙ্গ রূপটা না। স্লোগানটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এবং আপনি যদি দেখেন, ভাষার কিন্তু আলংকারিক একটা দিক আছে। এই যে আইরনি বলতে একটা জিনিস আছে, সেটা যদি কেউ না বোঝে তাহলে মুশকিল। ট্রাম্প যেমন নেস্টিওম্যানের কথা বলেছিল, পরে সে ক্যাম্পেইনটা হয়েছিল, সেরকম বিষয়গুলোকে যদি না বোঝেন যে না আই এম নেস্টিওম্যান বলে কেউ যদি প্রতিবাদ করে, সে নেস্টিওম্যান হয় না, বরং সে এর মধ্যে শক্তভাবে বলতে চায় যে আমি নেস্টিওম্যান না। এই যে তুমি কে আমি কে রাজাকার, এই কথার ভিতর দিয়ে শিক্ষার্থীরা মূলত এই কথাই বলতে চাচ্ছে যে আমাদেরকে রাজাকারের ট্যাগ দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, সেটা চূড়ান্ত ন্যাক্কারজনক একটা বিষয়, এবং আমরা এই বিষয়টার আইরনিক করে এটা প্রতিবাদ করছি। এবং শিক্ষার্থীরা কিন্তু এই স্লোগান দিয়েছে যে তুমি নও আমি নই, রাজাকার রাজাকার। জি, এটা অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক, আমরা নিন্দা জানাই এটার। তারা এখন যে ব্যাখ্যা দিচ্ছে, এটা কোনো যৌক্তিক ব্যাখ্যা না। মাননীয় প্রধানমন্ত্রী এটার পরেই তারা ফেটে পড়েছে এবং তারা এই স্লোগানটা দিয়েছে। এখন এই স্লোগানটা কিন্তু আপনি যদি বলেন যে শুধু মারামারি করলেই মারামারি হয়, তা কিন্তু না। আজকে যারা মুক্তিযোদ্ধার সন্তান, এখানে মেইন ইস্যুটাই কিন্তু করা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে, অন্য কোটা নিয়ে কিন্তু তাদের তেমন কোনো বক্তব্য নেই। হ্যাঁ, সংস্কার আছে, কমানোর বিষয়টা আছে, কিন্তু আন্দোলনটা এমনভাবে রূপ নিচ্ছে। প্রথম আমি বলি, দুইটা ইস্যু আমি বলছি। একটা হচ্ছে এখানে মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের নাতি নাতনি তৃতীয় প্রজন্মের কোটা নিয়ে আন্দোলনের জোরালো অংশটা বেশি বলছে। আর কালকে এটা বলার সাথে সাথে যখন রাজাকার বলা হচ্ছে বা তারা নিজেদেরকে রাজাকার দাবি করার মতো ঔদ্ধত্য দেখাচ্ছে, এই দুইটা ইস্যুকে যদি আপনি মানসিকভাবে চিন্তা করেন, তাহলে যেহেতু এটা মুভমেন্ট, আপনি তো ঘরে বসে গল্প করছেন না, আমরা এখানে বসে গল্প করছি, আমরা শান্ত আছি। যখন একটা মুভমেন্ট হয়, ছাত্রলীগও তো গত এক সপ্তাহ তো কোনো আন্দোলনে যায় নাই, বা গত এক সপ্তাহ ধরে তো কোনো কথাই বলা নেই। তারা কিন্তু সোবার বিবৃতি দিয়ে গেছে এবং তারা প্রশংসাও করেছে যে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। কিন্তু আপনি যদি এই ধরনের স্লোগান দেন, তাহলে শুধু ছাত্রছাত্রী কেন, আজকে আমাদের কোর্টে আমার একটা প্রোগ্রাম ছিল, সেখানে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, উনি মুক্তিযোদ্ধা, উনি বলতে বাধ্য হয়েছেন যে যেভাবে ছাত্ররা আন্দোলনের যে স্লোগান দিচ্ছে,
তাহলে দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? তাহলে আপনি দেখেন এখানে কিন্তু আদর্শের একটা স্লোগান বা আদর্শের একটা গল্প এখানে চলে আসছে, যে এখানে আপনি যখন ওই আদর্শকে বিলং করে একটা স্লোগান দিচ্ছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি চাচ্ছেন যে নির্বাহী বিভাগ আপনাকে প্রজ্ঞাপন দিয়ে করুক অথবা আইন বিভাগ করুক, দুইটারই হেড হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অ্যাজ এ স্টুডেন্ট, যখন আন্দোলনকারী ছাত্র, আপনি চাওয়ার পরে যেটা বলেছে ও যে মাননীয় প্রধানমন্ত্রী বা প্রশাসনের কোনো বক্তব্য পরিষ্কার না, এটা তো ঠিক বলে নেই। মাননীয় প্রধানমন্ত্রী খুব পরিষ্কারভাবে বলেছেন বিষয়টি আদালতের বিবেচনাধীন, আদালত যে সিদ্ধান্ত দিবে সেটাকে তাদেরকে মেনে নিতে বলেছেন অথবা সেই পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। এখন মাননীয় প্রধানমন্ত্রী কি বলবেন যে আমি সুপ্রিম কোর্ট মানি না, আমি হাইকোর্ট মানি না, যে আদেশ দিয়েছে দেখ আমি একটা কোটাপোতা করে কিন্তু ধরুন একটা স্লোগান তারা দিয়েছেন যেটা ছাত্রলীগের পছন্দ হয়নি, তার ফলাফলকে আজকে আমরা বিকেলে বা একেবারে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি পর্যন্ত যা দেখেছি সেটা হতে পারে। এই স্লোগানটাকে কিন্তু হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, এই স্লোগানটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। বিশেষ করে আমি যেটা বললাম যে আদর্শের লাইনে যারা মুক্তিযোদ্ধার সন্তান বা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এই স্লোগানটা তাদের আপনি কালকে যখন আমি টকশোতে বের হয়ে ফেসবুক হাতে নেওয়ার সাথে সাথেই কিন্তু তুমি কে আমি কে বাঙালি বাঙালিতে ফেসবুক ভরে গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে এখানে আদর্শের যে সংগ্রাম বা আদর্শের যে কথাটা বলা হচ্ছে সেই জায়গাটায় তাদের গায়ে লেগেছে এবং সেটা তাদের আদর্শে লেগেছে। যখন আদর্শে লাগলে হাসপাতালের ইমার্জেন্সিতে ঢুকে পিটিয়ে দেওয়া যায় না, হাসপাতালের ইমার্জেন্সি ঢুকে পিটাপিটির ঘটনা কিন্তু এক পক্ষ থেকে কখনো ঘটে না। যেহেতু এটা একটা মুভমেন্ট, যেহেতু দুই পক্ষই আপনি দেখেন যে রাত্রে এটা বলার সাথে সাথে স্লোগানের সাথে সাথে কিন্তু টিএসসি এবং শাহবাগে ছাত্রলীগ সহ আওয়ামী লীগ সহ যুবলীগ সহ বেশ স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু শাহবাগে চলে আসছে। আমাদের কয়েকজন মন্ত্রীও কিন্তু সেখানে চলে আসছেন। তারা বিষয়টাকে তারা দুইভাবে এটাকে দেখছেন। একটা হচ্ছে ছাত্রলীগের যে আন্দোলন বা ছাত্রলীগের যে মুভমেন্ট সেটাকেও কন্ট্রোল করা দরকার, মডিফাই করা দরকার, সেই সাথে ওদিকে যে মুভমেন্ট চলছে সেটাও যেন মুখোমুখি না হয়। এখন আপনি কয়জনকে নিষেধ করবেন? সেই মুখোমুখির জায়গায় যে অবস্থান, সেই অবস্থান থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে শুধু মারামারি করাটাকেই মারামারি বলে গণ্য করার কোনো সুযোগ নেই, বরং একটা মারামারির চেয়ে তারা যে স্লোগান দিয়ে যে উদ্যত্তপনা দেখিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন কালকে তারা এটাকে বলেছে, একটা টক শোতে একজন ছাত্রী আসছিল, বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এই যে শব্দ চয়নের জায়গাটা সেটা কিন্তু একটা আদর্শিক দিক থেকে খুব ন্যাক্কারজনক একটা জায়গায় চলে গিয়েছে। এখন এটাকে যদি আপনি ইকুয়েশন করেন তাহলে আজকে ছাত্রলীগ যে আন্দোলনের বা যে মুভমেন্টের দিকে যাচ্ছে সেটাকে আপনি কখনোই উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই যে না তারা একান্তই খুব ভুল একটা সিদ্ধান্ত নিয়েছে। কারণ এখন এই আদর্শের জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে দুই গ্রুপেই কিন্তু এখন মুখোমুখি। এখন মুখোমুখির এই জায়গা থেকে আপনার যৌক্তিকতার জায়গায় যেতে হবে যে যারা আন্দোলনকারী তারা কোন যুক্তিতে আন্দোলন করে যাচ্ছে। যে যখন বারবার তাদেরকে বলা হচ্ছে তোমরা ক্লাসে যাও, তোমরা শান্ত হও, তোমাদের বিষয়টা আদালতে বিচারাধীন, আদালতের সিদ্ধান্ত হোক, সিদ্ধান্ত হওয়ার পর যদি তাদের কিছু বলার থাকে ডেফিনেটলি তারা বলতে পারবে। তাদের বলার সুযোগ তো কখনোই বারিত করা হয় না। আপনি এটাও জানেন যে একটা গ্রুপ আন্দোলন করতে পারবে কখন? সংবিধান আন্দোলনের অধিকারকে স্বীকৃতি দিয়েছে যখন সেটার যৌক্তিকতা থাকবে, বাস্তবতা থাকবে। আপনার যখন কোনো দাবিই নেই যে আপনার কোটাপোতা বাতিল হয়ে গেল, এখন তারা যেটা বলছে না আমরা বাতিল চাই না, সংস্কার চাই, ঠিক আছে, অ্যাপিলেট ডিভিশনের তো এটুকু জুরিসডিকশন আছে আর্টিকেল 104-এ যে সে হাইকোর্ট ডিভিশনের রায়কে বাতিলও করে দিতে পারে, অ্যাপিলেট ডিভিশন মডিফিকেশন করতে পারে। আবার এটাও যেটা পলিসি ম্যাটারের কথা বলা হচ্ছে, আইনি একটা বিষয় জাহিদ ভাইও বলেছেন, স্টুডেন্টরাও বলছে যে এটা পলিসি ম্যাটার। পলিসি ম্যাটার হলে এখানে আদালতের হাত দেওয়ার কোনো সুযোগ নেই। পলিসি ম্যাটার হলেই যে আদালত হাত দিতে পারবে না এরকম কিন্তু বলা হয়নি। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তগুলো এমপিওর মতো বিষয় তো আর আদালত হাত দিচ্ছে না। 7 তারিখে তো এটাও বলা হতে পারে হ্যাঁ এটা পলিসি ডিসিশন, হাইকোর্ট ডিভিশন ভুল করেছে, এটা রুলটাকে জাজমেন্টটাকে আমি বাতিল করে। আপনার ওই পর্যন্ত অপেক্ষা করতে বাধাটা কোথায়? আরেকটা শব্দ ওনারা বলেছে যে আমি বলেছি আইন করাটা হাস্যকর এই জন্য যে ইতিপূর্বে আইন হয় না। আমি কিন্তু এটা বলেছি, সাথে আরেকটা যুক্তি বলেছি যে বিষয়বস্তু নিয়ে আন্দোলন করা হচ্ছে সেটা আইন প্রণয়নের বিষয়বস্তু না, সেটা প্রজ্ঞাপনেরই বিষয়। আমার মনে হয় বোঝা গেছে। ডক্টর জাহিদ আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে দিনের শেষে এক ধরনের আদর্শিক লড়াই এবং আদর্শিক লড়াই হলে এমন অনেক ভাষা বা এমন অনেক ধরনের কিছুই করা যায় যেটা আদর্শের কারণে যৌক্তিক বা গ্রহণযোগ্য। এই যে বক্তব্য জনাব হক দিচ্ছিলেন এটার ব্যাপারে আপনি কি মনে করেন? আমি একটু অবাক হয়েছি, মানে আমরা যারা আইন পড়া মানুষ না, আমরা ভাইয়া মানে প্র্যাকটিস তো করেনি, আইনজীবীদের নেতা, তার কাছ থেকে এগুলো আরেকটু ভালো করে বুঝবো এরকমই ধারণা ছিল।
মানে একটা স্টেট কখন স্টেট হয়ে ওঠে, আর একটা স্টেট আর ফেইল্ড স্টেটের ডিফারেন্সটা কোন জায়গায়, বা মগের মুল্লুকের সাথে স্টেটের ডিফারেন্স কোথায়? আমরা মগের মুল্লুক বলি না, মগের মুল্লুকে আমি আপনার কথা আমার ভাল লাগে নাই তাই আমি আপনাকে পিটায় দেব, আমার কথা ভাল লাগে না আপনি আমাকে পিটায় দেবেন, যার শক্তি বেশি আছে সে বেশিবার পেটাতে পারবে, যার শক্তি কম, এটা তো মগের মুল্লুক। একটা স্টেট হচ্ছে ওই স্টেটে কতগুলো একটা কনস্টিটিউশন আছে, তার অধীনে কিছু আইন আছে, এগুলোর ভিত্তিতে একটা স্টেট চলবে। ভাইয়া একটা জিনিস একটু মিস করেছেন নিশ্চিতভাবে, উনি খুবই ব্যস্ত লয়ার, আমি একটা জিনিস পড়ে শোনাই। 15 তারিখে ছাত্রলীগ 11 তারিখে একটা ফর্মাল সংবাদ সম্মেলন করেছে, জনাব সাদ্দাম কি বলছেন আমি একটু পড়ি, একদম আমি কোট করছি। আন্দোলনের নামে দেশের শিক্ষার্থী সমাজ ও শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটিয়ে দেশরত্ন শেখ হাসিনা পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা ব্যাহত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে রুখে দাঁড়াবে বাংলাদেশ ছাত্রলীগ। মানে একটা ছাত্রলীগ শুধু না, তাদের মাদার সংগঠন আওয়ামী লীগ গত নির্বাচনের আগে কি বলে নাই আমরা রাস্তায় রাস্তায় থাকবো, জনগণের জানমাল রক্ষা করব, পাহারা দেব, মানে এই কথাগুলো জনাব ওবায়দুল কাদের যে কথাকে আপনি কোট করছেন, এগুলো প্রত্যেকটা মারাত্মক রকম বেআইনি কথা। আপনি ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন আপনার আলোচনায়, কথার কথা আমি রাজাকার যদি বলি, এটা যদি বেআইনি হয়, কোনো আইন নাই, আপনার একটা বিশেষ ক্ষমতা আইন আছে, আপনার যদি মনে হয় এগুলো বেআইনি, আমাদের একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। এজন্য আমি বলি, যখন ডিএমপি বলে যে কোনো রকম জনশৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি সমস্যা হলে, বা স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে, আমি ওটার বিরুদ্ধে কথা বলি না। তারাও আবার এসে বল প্রয়োগ ঠিকঠাক মতো করলেন কিনা, ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করলেন কিনা, সেটা নিয়েও কিন্তু আমি চেঁচামেচি করবো, কিন্তু এই কথা বলার কিন্তু রাইট তাদের আছে। কারণ এখানে যদি আইনগত বা শৃঙ্খলাজনিত কোনো সমস্যা হয়, সেটা আইনগতভাবে ট্যাকেল করার মতো সক্ষমতা পুলিশের, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেটা চিফ হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তাই তাদের কথার প্রতিবাদ করি না। কিন্তু আপনি ছাত্রলীগ লেলিয়ে দেবেন বলছেন, আপনার ভাল লাগে নাই বলে ইউ ক্যান ডু দ্যাট, তাহলে দেখলাম আমরা মগের মুল্লুকে আছি। ইটস নট এ স্টেট। তো তার মানে এটা যদি হয়ে থাকে, বাংলাদেশ আসলে বলে ফেলা উচিত যে একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। একদম সোজাসাপটা কথা। মানে আপনি প্রথম যেটা ন্যারেটিভ ছাত্রলীগ দেওয়ার চেষ্টা করেছে, তাদের উপর আগে হামলা হয়েছে, আমরা এর মধ্যে প্রচুর ভিডিও ফুটেজ আছে, সবগুলো জায়গায় মারামারি হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এরকম ভিডিও প্রচুর আছে। তাত্ত্বিকভাবে ধরে নিলাম প্রথম তাদের উপরে হামলা হয়েছে, তারপর তারা পাল্টা দিয়েছে, কারণ আপনার উপরে যখন হামলা হয় আপনি আপনার জীবন বাঁচানোর জন্য পাল্টা আঘাত করতে পারেন, এটা আইনগত ব্যাপার। যেই মুহূর্তটা শেষ হয়ে গেল, আপনাকে পিটিয়ে যদি তারা হসপিটালে চলে যায়, আপনি হসপিটালের এমার্জেন্সিতে ঢুকে গিয়ে ওদেরকে 2 দফা কিন্তু পিটিয়েছেন, ইউ ক্যানট ডু দ্যাট। এবং ছাত্রলীগকে খুব সোজাসাপটা বলি, তাদের সরকার ক্ষমতায় আছে, তারা চাইলে পুলিশকে দিয়ে বা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আপনি ট্যাকেল করবেন। পুলিশ যদি না পারে কি হবে? আপনি বিজিবি আনবেন, না পারলে মিলিটারি ডেপ্লয়েড হবে। হুল ছাত্রলীগ, এই দায়িত্ব তাদেরকে কে দেয়? আমি বারবার বলছি, মানে ক্ষমতাসীনরা না এই জায়গাটা মিস করে। তারা কেন এটা করেছে আমি জানি, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আপনি এই কাজটা যখন করবেন, এটা সরকার করেছে যে এখন আপনি নানান রকম অজুহাত দেখাতে পারছেন, বা এখন পুলিশ বাহিনীর উপরে চাপ আছে, পুলিশ বাহিনী ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করলে সেটা নিয়ে সমস্যা হবে। কিন্তু আপনি যখন এই কাজটা করেন, দিনের শেষে আসলে আপনি স্টেট থাকেন না। এটা রাষ্ট্রের কখন রাষ্ট্র হয়ে ওঠে? সে যখন তার কিছু আইন আছে, সেই আইনটা সে প্রয়োগ করে, সেটা ভুলভাবে হলো আইনের মাধ্যমেই আপনি করার চেষ্টা করছেন। আপনি বলছেন যে এটা করা যাবে, দলের সাধারণ সম্পাদক এত সিনিয়র একজন মানুষ প্রকাশ্যে বসে বলছেন, এত বছর রাজনীতি উনি করেন, ওনার একবারও মনে হলো না যে কথাটা উনি বলছেন এটা ফৌজদারি অপরাধ। আপনি ছাত্রলীগকে বলতে পারেন না যে তুমি গিয়ে ওকে ঠেকাও। আমি আবারও বলছি, পুলিশ সমানে পেটাক সবাইকে, পুলিশ প্রয়োজনে মানুষের প্রাণ হরণ করার সক্ষমতা আছে, যদি প্রয়োজন হয় সেরকম পরিস্থিতি তৈরি হয়, নাহলে বিজিবি আসবে, মিলিটারি আসবে। পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে। বলসোনারোর সময় যখন ওই যে ওদের পার্লামেন্ট অ্যাটাক হচ্ছিল, লুলা দা সিলভা যখন আসলো, ধাপে ধাপে তাই হয়েছিল। সিলভা নির্বাচনে জিতেছিলেন, সিলভার সমর্থক বেশি। সিলভা কি বলেছিল যে বলসোনারোর সমর্থকদেরকে ঠেকাও? বলে নেই। ওদের পার্লামেন্ট সিজ করছে, শেষ পর্যন্ত মিলিটারি গিয়েছিল সেটা ট্যাকেল করার জন্য, কারণ পুলিশ পেরে উঠছিল না। জি, লুলা বলে নাই যে তো আমার সমর্থকরা সব নেমে আসো। ওরাও কিন্তু তখন ক্ষমতায়, লুলা তখন ক্ষমতায়, তার দলের সংখ্যা বলসোনারোর চাইতে বেশি। লিস্ট ডেমোক্রেসি থাকলে এগুলোই হওয়ার কথা ছিল। ইটস আ মগের মুল্লুক ইনফ্যাক্ট। জনাব ইশতিয়াক রেজা, আপনার কাছে আসতে চাই। এখন যে জায়গায় এসে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেখান থেকে যদি সমাধানের পথে হাঁটতে হয়, এখানে সরকার বলুন বা ছাত্ররা বলুন কিংবা আদালত, কার কি করণীয় রয়েছে? প্রথম কথা হলো যে এই আন্দোলনটা 2018 দিকে যদি ফেরত যান, তখনও কিন্তু এটা সহিংস ছিল।
সহিংস আপনার মনে থাকবার কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পুরো পরিবার সহ কোটা বিরোধীরা পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তার ঘরে। ভয়ঙ্কর অবস্থা, তিনি কোনো রকমে প্রাণে বেঁচেছেন। এটা আমাদের ভুলে গেলে চলবে না। এগুলা কিন্তু সহিংসতাকে মানে ভয়ঙ্কর সহিংসতা, এটা ভয়ঙ্কর, আমি মানে ভয়ঙ্কর সহিংসতা, পুলিশ কাজ এটা করবে। কোনোভাবেই মানে গ্রহণ করা যায় না। এবং ছাত্রলীগও আবার যেটা করেছে, আমি তো আগেই বলেছি, এটা অনভিপ্রেত। আর এইভাবে তো সমাধান হয় না, কোনো কিছুর সমাধান বল প্রয়োগ করে হয় না, আলোচনাটাই করতে হবে। একদিকে রাজাকার বলা নিজেকে, এটার মাধ্যমে শহীদের আত্মার প্রতি মানে আমি বলবো অবমাননা। অন্যদিকে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে তরুণ প্রজন্মের মুখোমুখি করা হচ্ছে, এটাও কিন্তু অনাকাঙ্ক্ষিত। দুটো বিষয়ই সচেতন থাকা উচিত ছিল। কোনো পক্ষই আমার কাছে মনে হয় কৌশলের জায়গায় ভুল করেছে এবং সচেতন থাকতে পারে নাই। কোর্টের রায়ের পরে যে অবস্থা দাঁড়িয়েছে, সরকার আপিল করেছে, আবার কোটা বিরোধী আন্দোলনকারীরা তারাও কিন্তু পক্ষভুক্ত হয়েছে। এই জায়গায় কিন্তু দুই পক্ষ এক জায়গায় চলে আসছে আমার কাছে মনে হয়। আমি জানি না আইনজীবীরা কী বলবেন, এক জায়গায় চলে এসেছিলেন, কিন্তু সেটা এক জায়গায় থাকলো না দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের জন্য। প্রথম কথা হলো, সংসদে হুট করে একটা আইন পাশ করা যায় না। আমি দীর্ঘদিন রাজনীতির আলোচনায় থেকেছি, সেটা জানি। সংসদে একটা আইন পাশ করা মানে একটা স্থায়ী রূপ নেওয়া, এটা বদলাতে হলে আবার সংসদ অধিবেশন ডাকতে হয়। এই ধরনের ইস্যুগুলো সাধারণত মানে প্রশাসনিক আদেশেই হয় এবং সেইভাবে এটাকে প্রজ্ঞাপনগুলো। কেউ কোটার সংস্কারের বিরোধী আমার কাছে মনে হয় না, কিন্তু কোটা একেবারে থাকবে না সেইটা, যেমন উনি বলেছেন 10% কথা, কিন্তু আমরা দেখলাম ওদের প্রস্তাবনা হলো 5% থাকতে পারে। ওদের এখানে স্লোগান হয়েছে, আমি নিজে দাঁড়িয়ে থেকে শুনেছি, নারীদের কোনো কোটার প্রয়োজন নাই। আপনি ভাবতে পারেন একটা থানায় নারীরা যাবে, কোনো নারী অফিসার নাই? আপনি ভাবতে পারেন একটা ফাস্ট ট্র্যাক আদালত, আপনার তো আইনজীবী, নারীদের কত মামলা হয়, সেখানে যদি বিচারকের সংখ্যা কমে যায়, নারী বিচারকের সংখ্যা, তাহলে কী অবস্থাটা হবে? নারীরা কার কাছে তার কথাগুলো বলবে? তো বাংলাদেশের বাস্তবতা এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে, এবং আমি নিজে দেখেছি পাবলিক সার্ভিস কমিশনে নিজের কিছুটা জড়িত থাকার ভিতর দিয়ে 2018 পরে মেয়েরা কিন্তু চাকরি কম পেয়েছে, ক্ষুদ্র নারী নিগোষ্ঠী অনেক চাকরি কম পেয়েছে, বরং জেলাভিত্তিক কোটাগুলো অনেক বেড়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে জেলা কোটার বিরোধী। এটাকে ইমিডিয়েটলি বাতিল করলেই 46%-এ নেমে আসবে। জেলা কোটার কোনো উপকারিতা নাই। বাকি যে 30% সহ এগুলোকে একটা যৌক্তিক জায়গায় অবশ্যই আনা যায়। আমি 56% কোটাকে আমি যৌক্তিক মনে করি না, এটার একটা প্রয়োজন আছে। আমি তো আগেই বলেছি ইউরোপিয়ান ইউনিয়নে 40% আছে ইত্যাদি। এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সহিংসতার পরে আমি এখনও মনে করি যে আলোচনার দরজা খোলা রাখা দরকার। 7ই আগস্ট পর্যন্ত আমরা দেখি যে কি হয় কোর্টের আদেশে, কিন্তু সরকারের তরফ থেকে একটা অন্তত আলোচনার প্রস্তাব আসতে পারে এবং আন্দোলনকারী যারা আছেন তারাও ইতিবাচক মনোভাব নিয়ে সেই জায়গাটা দেখবেন। এটাই হলো সমাধানের জায়গা। জনাব আখতার হোসেন, সামনে আপনারা কালকে আবার বিক্ষোভের কর্মসূচি দিয়েছেন, এর পরে আসলে কি অপেক্ষা করছে? যে আমাদের উপরে আজকে যে বর্বরচিত হামলা হলো, সে হামলার প্রতিবাদে আগামীকাল 3টায় আমরা বিক্ষোভ কর্মসূচি দিয়েছি এবং একই সাথে আপনারা জানেন যে আমাদের যে এক দফা দাবি, সে দাবিতেও আমরা অটল আছি। মাঝখানের যে ঘটনাটা, যার মধ্য দিয়ে গোটা দেশের শিক্ষার্থী সমাজ এবং সাধারণ যে জনতা আছে তাদেরকে অপমানিত করা হয়েছে, সেই বক্তব্য, প্রধানমন্ত্রী সেই বক্তব্য প্রত্যাহারের দাবি আমাদের আছে। আমরা আমাদের যে শিক্ষার্থীরা আছি, আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পরবর্তী কর্মসূচিগুলো ঠিক করছি। কালকের বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আমরা যদি দেখি যে এই সময়কালের মধ্যে সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা ঘরে ফিরে যাব। আর যদি আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হয় এবং এটাকে যদি ঝুলিয়ে রাখা হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত না এই বিষয়টার সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে। জি, ধন্যবাদ। জনাব হক, যদি আর কিছু যোগ করার থাকে। যেটা বলা হচ্ছে যে আন্দোলন মেধা এবং কোটার যে ইস্যুটা আসছে, মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তব্য এখানে আসছে যে মেধাবী এবং আচ্ছা, মেধা নিয়ে আমি একটু বলি। যেটা বলা হচ্ছে যে কোটা কোনো মেধা নয়, এটা একটা ভুল। প্রথম কথা প্রিলিমিনারি পাস করতে হবে, রিটেন পাস করতে হবে, ভাইভাই পাস করতে হবে। যে পরিমাণ পরীক্ষাতে তার মাত্র 2.4% ওই জায়গায় যেতে পারে, সবগুলো পরীক্ষা পাস করা। 2.4% যারা গিয়ে পৌঁছে তারা মেধাবী না, তারপরে না কোটা অ্যাপ্লিকেবল হয়। মেধাই আমি এটাই বলতে চাচ্ছিলাম যে একটা হলো এইটা, আর দ্বিতীয়ত হলো যে এখন পর্যন্ত এই কোটা থাকার পরে যে আমরা একটা স্ট্যাটিস্টিক দেখেছি, কোনো বছর 5% মুক্তিযোদ্ধা কোটায় ফুলফিল হয়েছে, কোনো বছর 1%, মানে সর্বোচ্চ আমি দেখেছি 12%, না 8.7 এভারেজ। এই তো বললাম, কোনো বছর 12, কোনো বছর 5, কোনো বছর 2।
অ্যাভারেজ 8.7। তাহলে 30 রাখার প্রয়োজন দরকারটা কি? ঠিক আছে, এই জায়গাটি আমরা বলতে চাচ্ছি যে আমিও কিন্তু চাই কোটা প্রথা সংস্কার হোক। এখন সংস্কারের জায়গাটা মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেন নাই যে আগে উনি বাতিল করে দিয়েছিলেন, এখনও কিন্তু উনি বলেন যে ঠিক আছে আদালত যারা সিদ্ধান্ত দিবে, ওনার বক্তব্য খুবই স্পষ্ট সেটা। এখন অ্যাপিলেট ডিভিশনের কিন্তু এই জায়গাটা রয়ে গেছে যে ওনারা যে কোনো রকম সিদ্ধান্ত দিতে পারেন, হয় গভর্নমেন্টের কোর্টে বল ছেড়ে দিতে পারেন অথবা নিজেরাও বলতে পারেন একটা কোটা পার্সেন্টেজ করে। এখন ধরেন এই যে 5% ওনারা দাবি করতেছেন, 18 সালে কিন্তু ওনারা 10%-এর কথা বলেছিলেন, এবার যতজন বলছে তারা কিন্তু 5%-এর কথা বলছে যে 5% কোটা থাকবে। এখন যদি নারী কোটা, মুক্তিযোদ্ধা কোটা এবং সব মিলিয়ে প্রায় 6টার বোধহয় কোটা হয়, তো 6টা যদি আপনি 5% দেন 1% করেও তো পড়ছে না। এখন এই যে 5% হবে না 10% হবে না 20 না 25% হবে, এটাকে কে ফিক্স করবে? সরকার যদি বলে না ঠিক আছে 25% দিলাম সব মিলিয়ে, তখনও তো তারা মানবে না, তখন তো তাদের আন্দোলন ঠিকই থাকবে। তাদের আন্দোলনের একটাই নিষ্পত্তির জায়গা আছে যে কোটা প্রথা সব মিলে 5% রাখতে হবে এবং সরকারকে এই জায়গাটা করে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। তো এই জায়গাটা যদি আদালতে যদি তার শিক্ষার্থীরা যদি তাদের আদালতে বক্তব্য পেশ করে যে তারা কি চায় এবং আদালত যদি সব পক্ষকে মিলে একটা সিদ্ধান্ত দেয় যে না কোটা প্রথা এই থাকবে, তাহলে সমাধান আমার মনে হয় বিষয়টা প্রশাসনিকভাবে যেরকম সমাধান হইতে পারে আদালতের মাধ্যমেও ঠিক তেমনি তার চেয়ে ভালোভাবে সমাধান ডক্টর জাহেদ। আমার কাছে যেটা মনে হয়, আমি কোটা চাই, আমি ইকুইটির কথা বলতে চাই, সুতরাং অনগ্রসর অংশের জন্য কোটা থাকা উচিত। ওই যে কথাটা হলো এটা নিয়ে কতটুকু থাকা উচিত, কাদের জন্য থাকা উচিত, কি পরিমাণ থাকা উচিত, সেই আলোচনাগুলো। যেমন আমি শেষ অংশে একটা কোটা প্রপোজ করি, অনেক জায়গায় করছি, আমাদের দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী যে মানুষরা আছে, খেয়াল করি আপনি জেলা কোটা দিলেন, আপনি আসলে অ্যাফ্লুয়েন্ট, আপনি ঢাকায় বসে শ্রেষ্ঠতম প্রতিষ্ঠানে পড়ছেন, আপনার গ্রামের বাড়ি ওখানে দিয়ে জেলা কোটায় হয়ে গেল। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে অনেক এখানেই মেধা আসলে যাচাই করা যায় না, কিন্তু আপনি যদি এটা করেন যেই মানুষটার পরিবার দারিদ্র্য সীমার নিচে আছে তাদের জন্য একটা কোটা, ফলে ও কিন্তু আন্ডার প্রিভিলেজ, সে খারাপ প্রতিষ্ঠানে পড়েছে, সে এখনো খুব খারাপ আছে, তো ওই পরিবারগুলোকে যদি আপনি সামনে নিয়ে আসার চেষ্টা করতে পারেন। আর একটা কথা বলে শেষ করি, কোটা নিয়ে এই যাবতীয় অস্থিরতার মূলে কিন্তু আরেকটা জিনিস আছে, চরম বেকারত্ব। আমাদের ইশতিয়াক ভাই অর্থনীতির খুব ভালো খোঁজ খবর রাখা মানুষ, আমাদের জবলেস গ্রোথ হচ্ছে বহু বছর থেকে, আমাদের প্রাইভেট সেক্টরে কোনো জব নাই। আপনি যদি কিছু ভালো জবও ওরা অন্য কোথাও না কোথাও পেত, আপনি দেখতেন যে এই পরিমাণ সরকারি চাকরির মোহ বেড়েছে তো জব না থাকার কারণে। সো এই ক্রেজিনেস, তো এটা কিন্তু আমাদের অর্থনীতিরও একটা খুব অশনি সংকেত দেয়। ওদিকটা ঠিক না হলে আসলে এই ক্রেজিনেসটা চলতেই থাকে। জি, অনেক ধন্যবাদ আপনাদের চারজনকেই। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।